আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, নিয়মিতভাবে আমরা বিভিন্ন সময় বিজ্ঞানের বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছি। আজকেও তার ব্যতিক্রম নাই। তো আজকে আমরা কোন টপিকস নিয়ে কথা বলছি, একটু সেই বিষয়গুলো নিয়ে একটু জেনে নিই। আমি প্রথমেই দেখো, আজকে আমরা যাব যে আসলে কোন টপিকস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। প্রথমে লক্ষ্য করো, এখানে আমরা দেখো যে একটি উদ্ভিদ কোষ দেখিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা উদ্ভিদ কোষের অনেকগুলো অঙ্গাণু নিয়ে কথা বলেছি। যেমন আমরা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নিয়ে কথা বলেছি, উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেন নিয়ে কথা বলেছি, মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলেছি, ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলেছি। নিশ্চয়ই তুমি বুঝে ফেলেছ, উদ্ভিদ কোষের আরও কিছু অঙ্গ, উদ্ভিদ এবং প্রাণী কোষে আরও কিছু অঙ্গ রয়েছে। এই উদ্ভিদ এবং প্রাণী কোষে আরও কিছু অঙ্গ রয়েছে, আমরা সেই সকল অঙ্গ নিয়ে আজকে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোন কোন অঙ্গগুলো নিয়ে কথা বলবো সেটা একটু দেখে নিই। দেখো, আজকের পাঠে আমরা জানবো গোলজি বস্তু সম্পর্কে, অর্থাৎ গোলজি বস্তু কি এবং কি কাজ করে এবং এর গঠন প্রণালীতে কি কি রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন ও কাজ সম্পর্কে জানবো, কোষ গহ্বরের গঠন ও কাজ সম্পর্কে জানবো, লাইসোজোমের গঠন ও কাজ সম্পর্কে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব আজকে কি গোলজি বস্তু। লক্ষ্য করে দেখো, চিত্রে দেখো গোলজি বস্তু। এইটা হচ্ছে গোলজি বস্তু, যেটা তোমরা কোষের মধ্যে দেখেছো। কোষের মধ্যে এই গোলজি বস্তু সম্পর্কে দেখেছো। দেখো, সাধারণত গোলজি বস্তুতে যে এই যে লম্বা লম্বা অংশগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে সিস্টার্নি, আর গোলাকার যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ভেসিকল। এখন দেখো যে বৃহৎ অর্থাৎ কি যে গোলাকার যে বড় বড় অংশগুলো থাকে, বড় বড় যে গোল গোল অংশগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে বৃহৎ ভেসিকল, আর লম্বা যে চিকন সুতার মতো অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় সিস্টার্নি। আর তোমার কি যে আর এই যে সিস্টার্নির সর্বশেষ অংশে যে সিস্টার্নির সর্বশেষ অংশে যে ভেসিকলগুলো থাকে সেই ভেসিকলগুলোকে বলা হয়ে থাকে ক্ষুদ্র ভেসিকল। শিক্ষার্থী বন্ধুরা, এই গোলগি বস্তু সর্বপ্রথম কে লক্ষ্য করে তোমরা কি জানো? কোষের মধ্যে যে এই গোলগি বস্তু রয়েছে তা একজন বিজ্ঞানী, যার নাম ক্যামিলো গোলগি, তিনি এই বস্তুটা লক্ষ্য করেন এবং সেজন্যই তার নাম অনুসারে তিনি এই বস্তুটার নামকরণ করেন গোলগি বস্তু। তো আমরা দেখে নিই গোলগি বস্তু কি কি কাজ করে। দেখো, গোলজি বস্তু কিংবা গোলগি বস্তু দুইটা শব্দই ব্যবহার করা হয়। মনে রাখবে, গোলগি বস্তু অথবা গোলজি বস্তু দুইটা শব্দই ব্যবহার করা হয়। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এদের কি অর্থাৎ গোলজি বস্তু প্রধানত পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে, তবে উদ্ভিদ কোষেও দেখা যায়। এটি সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি, যেটা আমরা দেখলাম, যেটি সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দার ভিতরে উৎসেচকের পানি বিয়োজনে সম্পূর্ণ হয়। অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো, গোলজি বস্তু কি কাজ করে। অর্থাৎ আমরা জানি উৎসেচক হচ্ছে কোষের বিভিন্ন প্রকার কাজ করে থাকে। কোষের কোষ অর্থাৎ উৎপন্ন যে উৎসেচক, এই উৎসেচকগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে কোষের মধ্যে। সেই উৎসেচকের সাথে যে পানি অবস্থান করে, সেই উৎসেচককে কাজ করার জন্য পানিকে বিয়োজিত করার দরকার হয়। আর সেক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে কি করে, এই যে তোমার হচ্ছে গোলজি বস্তুতে যে সিস্টার্নি বা ভেসিকল রয়েছে, এই গোলজি বস্তুর পর্দায় উৎসেচক পানি বিয়োজিত করে বিয়োজন সম্পূর্ণ করে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। বুঝতে পারতেছো? মানে জীবকোষের বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণের সাথে গোলজি বস্তুর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ কোন ধরনের কি নিঃসরণে? হরমোন নিঃসরণে এর ভূমিকা। হরমোন তো তোমরা জানোই যে মানবদেহের বৃদ্ধি, বিকাশ বা বিভিন্ন কাজে হরমোনগুলো ব্যবহৃত হয় এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া
একটা মানবদেহের পরিপূর্ণতা বা মানবদেহের বিকাশ সম্ভব নয়। সেই হরমোন নিঃসরণেও গোলজি বস্তুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত। বিপাকীয় কাজ বলতে কি বোঝায়? মানে শক্তি উৎপাদনের সাথে জড়িত যে প্রক্রিয়াগুলো, যেমন খাদ্য পরিপাক, খাদ্য শোষণ, তারপরে খাদ্য ভেঙে খাদ্য থেকে শক্তি উৎপন্ন করা, এই সম্পূর্ণ প্রসেসকে আমরা সাধারণত কি বলে থাকি? বিপাকীয় প্রক্রিয়া। তাহলে দেখো যে কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত। কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। একটু লক্ষ্য করে দেখো যে প্রোটিন সঞ্চয় করে, অর্থাৎ কোষের মধ্যে গোলজি বস্তু বা গোলজি বস্তু প্রোটিন সঞ্চয় করে প্রয়োজনের সময় সে প্রোটিনগুলো সরবরাহ করে থাকে। তাহলে আমরা দেখলাম যে কোষের মধ্যে গোলজি বস্তু কি কাজ করে, গোলজি বস্তুর গঠন এবং কাজ সম্পর্কে আমরা শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওই যে তোমরা কোষের মধ্যে দেখেছো এরকম আঁকা বাঁকা কিছু একটা জিনিস, সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কয় ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতেছি? একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমি তোমাদের এখানে একটি চিত্র দেখিয়েছি, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্র। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্র, এটা হচ্ছে এইগুলো কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ কি যে এটা হচ্ছে স্মুথ, মানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোতে রাইবোজোমের দানা নেই, কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোতে রাইবোজোমের দানা রয়েছে। যেগুলোতে রাইবোজোমের দানা রয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেগুলোতে রাইবোজোমের দানা নেই সেগুলোকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আরো কিছু জেনে আসি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবেই এইসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন উৎপন্ন হওয়া, পুনরায় ফেরত আসা। যেমন আমরা জানি যে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, যে প্রোটিন জাতীয় খাবারগুলো খেয়ে থাকি, সেই খাবারগুলো আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে সেগুলো ভেঙে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিডগুলো যখন আমাদের দেহে শোষিত হওয়ার পরে আমাদের দেহের রক্তের মধ্যে দিয়ে সেটা সারা দেহের যখন কোষগুলোতে পৌঁছায়, কোষগুলোতে আবার পুনরায় আত্তীকরণ ঘটে। দ্যাট মিনস আত্তীকরণ মানে হচ্ছে যে এখানে তারা পুনরায় আবার প্রোটিনে পরিণত হয়। সেই প্রোটিন সংশ্লেষণে কাজ করে কে? রাইবোজোম। অর্থাৎ ওই যে রাইবোজোমের দানাগুলো রয়েছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? এই রাইবোজোমের দানাগুলো সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে একত্রিত করে প্রোটিন সংশ্লেষণ করে, অর্থাৎ পুনরায় আবার প্রোটিন ফিরে নিয়ে আসে। আবার মনে রাখতে হবে এই রাইবোজোমও কিন্তু প্রোটিন উপাদানই। এরপরে দেখো কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে রাস্তার মতো। যেমন ধরো যে বিভিন্ন দিকে রাস্তা পেঁচিয়ে বিভিন্ন দিকে যে রাস্তা যায়, সেই রাস্তার মতো কাজ করে হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ কোষে যদি বিভিন্ন প্রকার পদার্থ উৎপাদিত হয়, সেই উৎপাদিত পদার্থগুলো খুব দ্রুত এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছাইতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওই রাস্তাগুলোর মধ্যে দিয়ে। ফলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করতেছে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে দেখো এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, কখনো কখনো প্লাজমা মেমব্রেন তোমরা জানো কোনটা? প্লাজমা মেমব্রেন যেমন তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে থাকে প্লাজমা মেমব্রেন, আর প্রাণী কোষে থাকে শুধুমাত্র প্লাজমা মেমব্রেন। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের সাথে অনেক সময় এরা যুক্ত থাকে। তাই ধারণা করা হয় যে কোনো এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক এবং কোষে উৎপাদিত অন্যান্য দুগ্রাদি চলাচলের কি মাধ্যম হিসেবে চলাচল করে। অর্থাৎ কি যে এই জন্য যেহেতু প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের সাথে যখন
এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো সংযুক্ত রয়েছে, তখন কিন্তু দেখো এক কোষ থেকে আরেক কোষের রাস্তা তৈরি হয়ে গেল। তার মানে এটা দিয়ে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি যে এক কোষে থেকে উৎপন্ন উৎসেচক বা উৎপন্ন কোনো পদার্থ অন্য কোষগুলোতে পরিবাহিত হওয়ার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সহায়ক মাধ্যম বা পথ হিসেবে কাজ করে থাকে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এইগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্য করে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মাইটোকন্ড্রিয়ার মতো অঙ্গাণু, কোষ গহ্বরের মতো অঙ্গাণু সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং সর্বশেষ আমরা দেখতেছি যে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই এদের উপস্থিতি দেখা যায়। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা যখন উদ্ভিদ কোষ শিখেছিলাম, আমরা যখন প্রাণী কোষ শিখেছিলাম, সেখানে দেখেছিলাম যে উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকার কোষেই কি রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ এবং গঠন প্রণালী কাজ দেখতে পেলাম। এবার দেখো চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা একটা ভ্যাকিউল অর্থাৎ কোষ গহ্বর। তাও আমরা জানি যে কোষ গহ্বর সাধারণত কোন কোষ গহ্বরগুলোর মধ্যে থাকে। আমরা জানি যে কোষ গহ্বরগুলো সাধারণত কোন কোষে থাকে। তোমাদেরকে যদি বলা হয় তাহলে তোমরা সরাসরি বলবে হ্যাঁ, কোষ গহ্বর সাধারণত উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর দেখা যায়, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না মানে না একেবারেই না তা নয়, প্রাণী কোষে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও ক্ষুদ্র ক্ষুদ্র, আর উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে। এখন দেখো এই কোষ গহ্বর আসলে কেন দরকার হয়, এই কোষ গহ্বরের গুরুত্ব কি, এই কোষ গহ্বরে কি কোনো কাজে আসে? হ্যাঁ, এই কোষ গহ্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটা উদ্ভিদ কোষের কোষ গহ্বরের মধ্যে কোষীয় বিভিন্ন প্রকার অংশগুলো, যেমন তরল পদার্থ, ক্ষতিকর পদার্থ, জৈব পদার্থ, খনিজ লবণ ও তারপরে ধরো আরো অনেক কিছু, যেগুলো কোষ গহ্বরের মধ্যে জমা হয় সাময়িকভাবে। আবার যখন কোষের প্রয়োজন হয় তখন কোষ গহ্বর থেকে সেগুলো সরবরাহ হয়ে থাকে। তার মানে তুমি বুঝতেই পারতেছো, কোষ গহ্বর কোষীয় অঙ্গাণু হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বা অঙ্গাণু। দেখো সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর কাকে বলতেছি, যে সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যের প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। বুঝতে পারতেছো, এর প্রধান কাজ কোষ রস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষ রসের থাকে। তাহলে খেয়াল করো, কোষ রসে কিন্তু অনেকগুলো উপাদান থাকছে। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই ধরনের উপাদানগুলো কোষ রসে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে কখনো কখনো থাকে, তবে সেগুলো আকারে খুবই ছোট আকারের। তাহলে দেখো আমরা কোষ গহ্বরের গুরুত্ব সম্পর্কে জানলাম, কোষ গহ্বর কি কি কাজ করছে আমরা সেটা সম্পর্কে জানতে পারলাম। এটা দিয়ে আমরা বুঝতে পারলাম একটি উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে কোষ গহ্বর আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা চিত্র দেখো তোমাদের সামনে হাজির হয়েছে। তোমরা নিশ্চয়ই উপরের লেখা দেখে বুঝে ফেলেছো এটি হচ্ছে লাইসোজোমের চিত্র, তাই না? আসলেই হ্যাঁ, এটি লাইসোজোমকে এটাকে কি করা হয়েছে, প্রস্থচ্ছেদ করা হয়েছে, এবং এটাকে আবার প্রস্থচ্ছেদের এটা অপোজিট করে দেখানো হয়েছে লাইসোজোমটা আসলে দেখতে কেমন। লাইসোজোম কোষীয় আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এতটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা তুমি চিন্তাই করতে পারো না। কারণ তোমরা জানো যে আমাদের দেহে, আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে জীবাণু রয়েছে। তোমরা এটা জানো যে আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে জীবাণু রয়েছে। এই জীবাণুগুলো আমাদের শরীরে বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করে থাকে। আর এই বিভিন্নভাবে যখন প্রবেশ করে থাকে তখন দেখো আমাদের দেহে
প্রহরীর ন্যায় কাজ করে এমন কিছু অঙ্গাণু রয়েছে। যেমন দেখো যে আমাদের এখানে রয়েছে লিম্ফ নড। প্রথমে যখন মুখে কোনো জীবাণু প্রবেশ করে সেগুলো ধ্বংস করে কে? লিম্ফ নড। এরপরে সেগুলো যখন ফুসফুস দিয়ে রক্তে প্রবেশ করে, যদি কোনো কিছু রক্তে প্রবেশ করে, রক্তে রয়েছে কে? রক্তে রয়েছে হচ্ছে রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে সেগুলোকে ধ্বংস করে। তারপরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেগুলোকে ধ্বংস করে। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় স্টেপে দেখো, যখন এই জীবাণুগুলো রক্ত থেকে কোষে পৌঁছায়, তখন কি হবে? তখন কোষে রয়েছে আরেকজন প্রহরী, তার নাম কি? লাইসোজোম। দেখো, জীবাণু, আমরা কেন সুস্থ থাকি? পরিবেশ এত দূষিত, পরিবেশ এত ক্ষতিকর থাকা সত্ত্বেও আমরা সুস্থ থাকি। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে প্রোটেকশন দিয়ে তৈরি করেছে যে কোষের মধ্যে আরো একজন প্রহরী রয়েছে। যদি কোষের মধ্যে জীবাণু প্রবেশ করে, তাহলে সেই জীবাণুকে মেরে ফেলে। আর তিনিই হচ্ছে কে? সেই কোষীয় অঙ্গাণুটার নাম হচ্ছে লাইসোজোম। তো আমরা দেখে নিই সেই কোষীয় অঙ্গাণু সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। দেখো, লাইসোজোম জীবকোষের জীবাণুর হাত থেকে রক্ষা করে। প্রথমই কথায় দেখো সেই একই কথা, লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? এর উৎসেচক জীবাণুগুলোকে ধ্বংস করে। অর্থাৎ লাইসোজোমে যে উৎসেচক উৎপন্ন হয়, সেই উৎসেচকগুলো কি করে? যদি কোষের অভ্যন্তরে জীবাণু প্রবেশ করে, তাহলে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে, মেরে ফেলে। লাইসোজোম থেকে যে নির্গত উৎসেচক, সেই উৎসেচক। এখন তোমার মনে হইতে পারে, তাহলে তো সেই উৎসেচকগুলো কোষের মধ্যে থাকা অন্যান্য যে অঙ্গাণুগুলো, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোকেও তো মেরে ফেলতে পারে, এগুলোকেও তো ধ্বংস করে ফেলতে পারে। না, এগুলোকে ধ্বংস করে না। সেটাই লক্ষ্য করো। ফলে দেখো যে লাইসোজোম জীবাণুকে হজম করে ফেলে। এর পরিপাক করায় উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে। অর্থাৎ কি, যে এই যে লাইসোজোম থেকে যে উৎসেচকগুলো নির্গত হয়, সেই উৎসেচকগুলো কি একটি পর্দা দ্বারা আবৃত থাকে। মানে মনে করো গোলাকার পর্দা দ্বারা আবৃত থাকে। যখনই জীবাণুর ভিতরে প্রবেশ করে, জীবাণুর সংস্পর্শে আসলে সেটি ফেটে উৎসেচকগুলো বেরিয়ে সেটিকে মেরে ফেলে। ঠিক আছে, তাই দেখো, অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলেও হজম হয় না। যখন কোষীয় অন্যান্য অঙ্গাণুগুলো এই লাইসোজোমের এই উৎসেচক সংস্পর্শে আসে, তখন কিন্তু হজম হয় না। এই কারণেই। তাহলে উত্তরটা বুঝতে পেরেছো? তাহলে দেখো, দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে, তখন আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়। কখনো কখনো কোষটি মারা যেতে পারে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। একটু লক্ষ্য করো যে যদি কোনো কারণে কোষে অক্সিজেনের অভাব হয়, অর্থাৎ তোমার দেহে যদি অক্সিজেনের অভাব হলো, কোষে অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন কি হয়? ওই যে উৎসেচকগুলোর পর্দা নষ্ট হয়ে যায়, ভেঙে গিয়ে উৎসেচকের পর্দাগুলো ভেঙে গেলে উৎসেচকগুলো বেরিয়ে যায়। ফলে কি হয়? যে কোষের মধ্যকার যে অঙ্গাণুগুলো রয়েছে, সেই অঙ্গাণুগুলোকে ভক্ষণ করে ফেলে, ফলে কোষটা মারা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কোষের অভ্যন্তরে যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি, যেটি আমাদের দেহের প্রহরীর মতো কাজ করতেছে, সেটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা কোষীয় অঙ্গাণুগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গাণু সম্পর্কে শিখলাম। গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর এবং লাইসোজোম। আশা করি তোমরা যারা এই ক্লাসগুলো দেখবে, আমি আশা করি এই অঙ্গাণুগুলোর সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে, পরবর্তী কোনো আরও একটি নতুন টপিকস নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।